হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে হঠাৎ আমার সোনারগাঁয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। তো আজকের ওয়েদারটা খুবই চমৎকার, মেঘলা আকাশ, সাত সকাল। ভাবলাম যে ভিডিওটি ধারণ করে নেই, তাই ভিডিওটি ধারণ করছি। এটি মূলত কাশপুর ব্রিজের প্রান্ত থেকেই আসলে ভিডিওটি করা। খুবই চমৎকার, যেহেতু সকালবেলা, তারপরে শনিবার, এই জন্য রাস্তায় খুব একটা জ্যাম নেই, চাপ নেই। আপনারা চাইলেও এই সময়টাতে একটু ঘুরে আসতে পারেন। এটা হলো কাশপুর ব্রিজ। এই ব্রিজ সম্পর্কে যদি একটু বলি, কাশপুর ব্রিজটা প্রথমে 4 লেন ছিল না, আগে 2টি লেনই ছিল। তো পরবর্তীতে লেন সংখ্যা বৃদ্ধি করা হয়, মোটামুটি 8 লেন করা হয়েছে। তো এটা সর্বপ্রথম 1977 সালে এই ব্রিজটা করা হয়েছিল চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য। তো এই ব্রিজটা মূলত 7টি স্প্যানের উপর বসানো। প্রথমত এই ব্রিজটাতে যাত্রাবাড়ি থেকে ব্রিজ পর্যন্ত আসতে 8টি করে লেন পাবেন। তারপরে কিছুটা সংকীর্ণ ছিল, তখন 2টি লেন ছিল, পরে এটা 8টি লেনে বিভক্ত করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্রিজটা যখন তৈরি করা হয়, এই ব্রিজটির বাজেট ছিল 950 কোটি টাকা। বিদেশি প্রতিষ্ঠান, জাপানের একটি 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে ব্রিজটি করানো হয়। তো আমার মনে হচ্ছে এটাই প্রথম ব্রিজ যেটা নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগেই, অর্থাৎ 6 মাস আগেই এটা হস্তান্তর করে দেওয়া হয় এর কার্যক্রম শেষ করে। তো এত নির্ধারিত সময় থাকা সত্ত্বেও এত কম সময়ের মধ্যে যে ব্রিজটা কাজ শেষ করে যে হস্তান্তর করবে, এটা আসলে চিন্তার বাইরে। অতিরিক্ত টাকাও ব্যয় হয়নি, তবে বরং কিছু টাকা তাদের ছিল, এই টাকাটাও ফেরত দেওয়া হয়েছিল। তো এই ব্রিজটা আসলে আমাদের চলাচলের জন্য আরও অনেক বেশি সহজ করে দিয়েছে। যখন এই ব্রিজটা আগে 2টা লেন ছিল, তখন এত জ্যাম ছিল, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো। এখন আর সেজন্য অপেক্ষা করতে হয় না। তো তার দুপাশের রাস্তাঘাটগুলো ব্যাপক উন্নয়ন করা হয়েছে, যদিও দুপাশে বেশ ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আসলে এই জায়গাগুলোতে সকালবেলা এবং বিকালবেলা যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ সকালে এখানে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের একটা চাপ থাকে, রাস্তা পারাপারের ক্ষেত্রে অনেক বড় একটা চাপ থাকে। বিকালবেলাও যখন গার্মেন্টস, কলকারখানা, ইন্ডাস্ট্রিগুলো ছুটি হয়, তখন অনেক বড় একটা চাপ থাকে। তাই সকালে এবং বিকালে কিছু কিছু জায়গায়, বিশেষ করে যেই জায়গাগুলোতে কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে, শুধু ওই জায়গাগুলোতে একটু জ্যাম থাকে। দেখুন, আমরা এই জায়গায় এসে একটু অপেক্ষা। এখন আরেকটা ব্যাপার হলো, এখান দিয়ে কিন্তু উল্টো রাস্তায় অটো, সিএনজি সব কিছুই চলাচল করে। যেহেতু এই পাশ থেকে ও পাশ ঘুরে আসতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক দূরবর্তী জায়গায় দিয়ে ঘুরে আসতে হয়। এই জন্য কিন্তু রং হয়ে দিয়ে চলছে, যদিও পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো কথাও বলতেছে না। তো যেহেতু সামনে একটা কলকারখানা আছে, এই জন্য অনেক চাপ, এই জন্য অপেক্ষা করতে হলো এখানে বেশ অনেকক্ষণ যাবৎ। দেখেন, অটো রিক্সা, সিএনজি, কোনো কিছুই বাদ নেই, সব কিছুই চলাচল করছে উল্টো রাস্তা দিয়ে। কেউ দেখার নেই, কেউ বলার নেই। তো যাই হোক, এভাবেই যেতে হচ্ছে, যেহেতু আমরা সোনার বাংলাদেশে বসবাস করি। আইন তো আমাদের জন্য শতভাগ বাস্তবায়ন কখনোই হয় না, বাস্তবায়ন হলেও সমস্যা, গরিবের যেন ক্ষতি হলো। যাই হোক, সব মিলিয়ে আপনি যদি বাইকে এখান দিয়ে আসতে চান, ধরুন আমি মগবাজার থেকে 7টা 20 মিনিটে আমি রওনা করি, ঠিক 8টায় আমি সোনারগাঁ পৌঁছে যাই। মানে বুঝতে পারতেছেন, 7 সকালে রওনা করলে আপনাকে খুব একটা জ্যাম পেতে হয় না। এদিকে আপনার মহাখালী ফ্লাইওভার আছে, ময়ূরহানি ফ্লাইওভার আছে। ময়ূরহানি ফ্লাইওভারের উপর দিয়ে তো কোনো জ্যাম নেই, সেখান থেকে এক টানের উপরে এই যে কাশপুর ব্রিজের উপর দিয়ে চলে আসা যায়। দেখেন, এখান দিয়ে গার্মেন্টস কর্মীরা রাস্তা পারাপার হচ্ছে, এই জন্য একটু সতর্কতার সহিত একটু ধীরে বাইকটি চালানোর চেষ্টা করছে, এবং অন্যান্য গাড়িগুলো খুব স্লোলি চালানোর চেষ্টা করছে। যদিও এখানে একটা ইউলুপ আছে যাওয়ার জন্য, তো এই ইউলুপ দিয়েও গাড়ি ক্রস করতে পারে, এই জন্য সিগন্যালে অপেক্ষা করতে হয় না খুব একটা। তো এখান দিয়ে আপনি সোনারগাঁয়ে যেতে চাইলে খুব বেশি সময় লাগবে না।
আপনি খুব সহজে যেতে পারবেন। এখানে যেতে গেলে মদনপুরে ছোট্ট একটা জ্যাম পড়বে। মদনপুরে এখন অবশ্য মাঝে দিয়ে একটা লেন তৈরি করা হয়েছিল। এই মাঝ লেন দিয়ে গেলে আপনি আর কোনো জ্যামে পড়বেন না, সোজা চলে যেতে পারবেন। আর যদি আপনি সাইড লেনে চলে যান তাহলে কিন্তু আপনাকে কিছুটা জ্যামে অপেক্ষা করতে হবে, কারণ ওই জ্যাম দিয়ে ওখান দিয়ে আপনার লোকাল বাসগুলো, লেগুনা, সিএনজি দাঁড়িয়ে থাকে, এই জন্য একটু জ্যাম পড়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা যদি ঘুরতে মন চায় বাইক নিয়ে চলে আসতে পারেন সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে অনেক পানাম সিটি আছে, বিশাখার রাজধানী এখানে আছে। আপনারা চাইলে পরিবার সহ ঘুরে আসতে পারেন। যদিও আমি আমার ব্যক্তিগত কাজে, অফিসের কাজেই যাচ্ছি, যদিও আমার মাঝে মধ্যে আসা হয় এই জায়গাগুলোতে। সোনারগাঁ, পানাম সিটি, এই জায়গাগুলোতে প্রথম আসছিলাম আমি প্রায় 2006 সালের দিকে, বেশ অনেক বছর আগে আমরা কয়েকজন বন্ধু মিলে আসছি। তো এখানে আপনারা সপরিবারে আসতে পারেন, পুরোনো দিনের দেখার অনেক কিছু আছে। এই যে আমরা মদনপুরের মাঝ লেন দিয়েই যাচ্ছি। বাম পাশে লেন দিয়ে গেলে কিন্তু ওই জ্যাম পড়তো। অবশ্য বাম পাশে এদিক দিয়ে কিন্তু আপনার রাস্তাটা চলে গিয়েছে 2500-এর দিকে। 2500 দিয়ে ঘুরে আপনি যেতে পারবেন ভুলতার দিকেও আপনি উঠতে পারবেন। তো এখানে কিন্তু মদনপুরে এখানে কিন্তু বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এখানে বেশ চাপ থাকে, গাড়ি ঘোড়ার চাপ থাকার কারণে মাঝে লেন করে দিয়েছে, এবং এখান থেকে আরও 2 কিলোমিটার সামনে গেলে পড়বে ইউলুপ দিয়ে গাড়ি ঘুরে আসতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো জ্যামে পড়তে হবে না, খুব সহজে আপনি চলে আসতে পারবেন। তো যাচ্ছি। আসলে বাইক চালানো আমার কেমন যেন একটা হ্যাবিট। সারাদিন বাইক চালালেও মনে হয় না আমার মধ্যে ক্লান্তি খুব একটা ভর করে। তো ভিউয়ার্স, ভাবলাম যে যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করি, প্লাস ভিডিওটা ধারণ করে দেখাই রাস্তার কী অবস্থা এখানের মানুষের চলাচল সকালবেলা, তাই ভিডিওটি ধারণ করা। তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা অবশ্যই আমন্ত্রিত এই রাস্তায় গাড়ি চালানোর জন্য, বাইক রাইড করার জন্য। অবশ্য আমার বাইকটি বেশ ভালো মানের নয় আপাতত, যদিও একটি বাইক কেনার পরিকল্পনা রয়েছে। তো আশা করি দেখি এই বছর নাগাদ কিনতে পারে কি না। এখন আপনি রাস্তায় কোথাও কোনো জ্যাম পাবেন না, রাস্তায় যেতেই থাকবেন। আপনি বাইকে, যদিও আমাদের বাইকের ক্ষেত্রে গতির সীমা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু গতি সীমাটা কেউ মানে না। তো আপনি চাইলেও কিন্তু বাইকের একটা স্পিডে টানতে পারবেন। দেখেন, আমরা এখানে হাইওয়েতে বাইকের কিলোমিটার ছিল 50, সেখানে অ্যাভেলেবেল বাইক যারা চালান তারা কিন্তু 70-80 স্পিডে কিন্তু বাইক চালাচ্ছে, কারণ এই জায়গাগুলোতে ট্রাফিক পুলিশ নেই, কেউ দেখার নেই, কেউ চেক করার মতো কোনো ব্যবস্থা নেই। তাই যেভাবে পারছেন বাইক চালাচ্ছেন। আমিও তার ব্যতিক্রম নেই, যদিও আমি কিছুটা নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর চেষ্টা করি, কারণ জীবনের ঝুঁকি সবারই আছে। জীবনের নিরাপত্তার জন্য সতর্কভাবে বাইক চালানো সবারই উত্তম। তো আশা করি আপনারা বাইক চালানোর ক্ষেত্রে, অথবা যা কারো প্রাইভেট থাকলে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। জীবনের মূল্য দিতে গিয়ে আপনাকে সময় স্যাক্রিফাইস করতে হবে, প্রয়োজনে তাই করবেন, কারণ আপনার জন্য হয়তোবা আপনার পরিবার পরিজন অনেক কিছুই নির্ভর করছে। তো আপনি নিজেও নিজের জীবনটাকে হুমকির সম্মুখীন না করে, পরিবারকে হুমকির সম্মুখীন না করে, পরিবহন বা বাইক চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন, গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালান। তো আরেকটা ব্যাপার হলো, আপনি অবশ্যই একটি ভালো মানের হেলমেট ব্যবহার করবেন বাইক চালানোর ক্ষেত্রে, কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, যেন আপনি অন্তত কিছুটা নিজেকে সেভ করতে পারেন। সাথে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, আপনি গাড়ির কাগজপত্র অবশ্যই থাকতে হবে, ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকা দরকার। তো আমি বাইকের গতি কমিয়ে দিয়েছি। দেখেন আমার সামনের বাইকটি কিন্তু একটু গতি দিয়েই যাচ্ছে। তো আমি আর খুব ট্রাই করিনি যে আমি তাকে ক্রস করব, আমি আমার মতো করে যাচ্ছি। বেশ ভালোই লাগছে। বিকালের ব্যাক করব আমি অবশ্য কাজ শেষ করে, কিন্তু সকালে এই মুহূর্তে ওয়েদারটা চমৎকার,
মেঘলা আকাশ, রাস্তায় গাড়ির চাপ এই মুহূর্তে খুব একটা নেই। তো আপনারা চাইলেই এই জায়গাগুলোতে ঘোরাফেরা করতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন। সোনারগাঁ পানাম সিটি, সোনারগাঁ ইশাখার রাজধানী ঘুরে যেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।